মুক্ত আমি মুক্ত বলে পালিয়ে যেতে চাইলে বসে কামড়ে দিল পায়ে। ওই যেখানে রোদ পড়েছে, ওই যেখানে ছায়া। বর্তমান সময়ের অন্যতম সেরা কবি, বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্বজনদের একজন, তিনি কবি সুবোধ সরকার। বিভিন্ন সময়ে সাধারণ মানুষ, পাঠক, প্রত্যেকের, রাজনীতির বিরোধী, সবার কটাক্ষের শিকার বিভিন্ন তীক্ষ্ণ তীরের ফলা তার দিকে ধেয়ে এসেছে। কিন্তু সেই তীক্ষ্ণ তীরের ফলা কতটা যুক্তিযুক্ত ছিল, কি মনে করেছেন কবি নিজে? আপনার কাছে আমার যে প্রথম প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, বিভিন্ন সময়ে যেটা আমরা শুরুতেই বললাম যে মানে বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ, পাঠক, সব দিক থেকে বিভিন্ন সময় আপনি বিভিন্নভাবে বিভিন্ন তীরের মুখে পড়েছেন। কবি সুবোধ সরকার সেগুলো সম্পর্কে কি ভাবছে বা কিভাবে সেটাকে ট্যাকেল করছে? একটা উদাহরণ দিই। আপনার এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। একটা উদাহরণ হচ্ছে, আমার আজ থেকে প্রায় ৩৫ বছর আগে আমি একটি কবিতা লিখেছিলাম, রূপমকে একটা চাকরি দিন। তো সেই কবিতাটা যখন লিখেছিলাম তখন বলা যেতে পারে বামপন্থীরা মধ্য গগনে। তো সেই সময় এই কবিতাটা বহু জায়গায় বামপন্থীরা গ্রহণ করলেও যারা অবামপন্থী ছিলেন তাদের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যদিও সবাই মেনে নিতে পারেনি। এমনকি এখন যে ওই কবিতায় এত বছর বাদে যারা নতুন চাকরি প্রার্থী এবং যারা অনেক সাফার করছে, কষ্ট হয় ছেলে মেয়েগুলোকে দেখলে, রেড রোডে বসে আছে, তো তাদের পক্ষ থেকে এবং তাদের হয়ে অনেকে আমাকে চিঠি লেখেন, আমাকে কেউ কেউ ভৎসনা করেন যে সেই রূপম লিখেছিলেন, এখন আমাদের মধ্যে রূপম তো আছে, আপনি কেন আমাদের নিয়ে লিখছেন না? সুতরাং কবিতা লেখার একটা, অনেকে ভাবে কবিতা লেখাটা লিখলেই হয়ে গেল, তারপর সহ্য করতে হয় অনেক। একটা কবিতা ছাপানোর পরে একজন কবি রেহাই পান না, তাকে তাড়া করে। 30 বছর বাদে এখন রূপম ফিরে এসছে আমার কাছে, এবং সেটা ওই আপনার ভাষায় তীরের ফলা হিসেবে ফিরে এসেছে। তখন অনেকেই গ্রহণ করেছেন, অনেক রকমভাবে গ্রহণ করেছেন, শাসক দল এবং বিপক্ষের অনেকেই সেটা নিয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এরকম অজস্র উদাহরণ আছে, এই আমি একটা উদাহরণ দিলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে, 2011 সাল নাগাদ, সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যে আদর্শ, যে ভাবনা, যে নতুন কথা আমাদেরকে বলছেন, যেটার প্রতি আপনিও আকৃষ্ট হয়েছিলেন, আপনার কি মনে হচ্ছে 12 বছর ডাউন দ্য লাইন তিনি কতটা ডেলিভার করতে পারলেন? আমি একটা কথা বলতে পারি, যেরকমভাবে মেয়েদের কথা, প্রত্যেকের বাড়িতে তো মেয়ে আছে, যেভাবে উনি মেয়েদের কথা ভেবেছেন, কন্যাশ্রী যে প্রকল্পটা, সেটা এখন আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। ইউনেস্কো সেটাকে প্রায় মডেল বলছে। এবং শুধু তাই নয়, এখানে লক্ষ লক্ষ পরিবার ওই একটি প্রকল্পের ফলে উপকৃত হয়েছে। এছাড়াও আরও অজস্র প্রকল্প রয়েছে। অর্থাৎ এই যে আপনি বলছেন 12 বছরের কথা, এই 12 বছরের মধ্যে এমন কতগুলো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়েছে যেগুলো খুব চোখে পরিষ্কার করে যে কোনো মানুষ বাইরে থেকে এলে, বিদেশ থেকে এলে, ধরুন 5 বছর, 7 বছর, 8 বছর পরে আসছেন, যে এই কলকাতা আমরা ভাবতেই পারিনি। তো এই ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক পরিবর্তন এসছে, মানসিকতার অনেক পরিবর্তন এসছে, অনেক জায়গায় অনেক রকম উন্নয়ন হয়েছে, যে উন্নয়ন আগে দেখিনি, এই উন্নয়ন প্রচুর হয়েছে। এখন একা মুখ্যমন্ত্রীর পক্ষে তো সব কাজ করে ফেলা সম্ভব নয়। এখন বিরোধীরা প্রচুর চিৎকার চেঁচামেচি করে যে কি না দুর্নীতি আছে, সেগুলো বন্ধ হওয়া দরকার।
সেগুলো থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার, ছেলেমেয়েদের চাকরি বাকরি হওয়া দরকার, এই রূপমের কবিতাটা বলছিলাম। কিন্তু তার মানে এই নয় যে এই সরকার কিছু করে। এই সরকার যেটা করতে পেরেছে সেটা তার আগে আমি বলবো 30 বছর সেই তুলনায় অনেক কম। আমি খুব বাড়িয়ে বাড়িয়ে বলছি না, কিন্তু আমার যেটা প্র্যাকটিক্যাল সেন্স থেকে আমি যেটা বলছি, অনেক আগের সরকারের থেকে এই সরকার 12 বছরের যা উন্নতি করেছে তা সত্যি চোখে পড়ার মতো। আমি যদি কারোর সমর্থক নাই হতাম, তাও আমি এই কথা বলতাম যে এই উন্নতি সত্যি বাঙালি জাতির পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পাশাপাশি আমি কথা বলবো, দুর্নীতি মুক্ত হওয়া দরকার, দুর্নীতি থেকে বেরিয়ে আসা দরকার, ছেলেমেয়েদের চাকরি দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে হিন্দুত্ব বিষয়টা আমাদের রাজনীতি থেকে সাধারণ জীবনকে একটা মানে গ্রাস করার জায়গা, প্রায় সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। এই সময়টাকে কবি সুবোধ সরকার কিভাবে দেখছেন? দেখুন, আমার মা রামচন্দ্রকে ভগবান বলতেন। আমরা ছোটবেলা থেকে রাম সম্পর্কে এইরকম ধারণা নিয়ে বড় হয়েছি। এখন হিন্দুত্ববাদীদের যে রাম, সেই রামকে আমি চিনি না। রাম তো নিজে পাল্টায়নি, রামকে পাল্টানো হয়েছে। আজকে রাম মন্দির নিয়ে একেবারে হই হই রই রই কাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে। আমার তো মনে হলো রাম মন্দির হচ্ছে এই হিন্দুত্ববাদের পেন্টাগন, মানে সবাইকে শাসন করছে, সবাইকে টেনে আনছে অযোধ্যায়। এ বড় বিস্ময়কর ঘটনা। তো এই যে হিন্দুত্ববাদীদের যে উত্থান, পরিষ্কার করে বুঝতে হবে যে হিন্দু সনাতন ধর্ম সেটা এক জিনিস, সেটা খুব মহৎ জিনিস, যেটা বিবেকানন্দ আমাদেরকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, রামকৃষ্ণ যে জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই জায়গা থেকে এখনকার যে ধর্ম এবং রাজনীতি, অর্থাৎ ভোটের রাজনীতি, সেটা আমার কাছে আগেও আমি বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো যে এইভাবে কখনো কোনো রাষ্ট্র চলতে পারে না। মেজরিটি চাইছে বলেই রাষ্ট্র চলবে, এটা ঠিক। মেজরিটি যা চাইবে, গণতন্ত্রে তাই শেষ কথা, মেনে নিতে হবে। কিন্তু এই ধরনের শাসন কিন্তু মেজরিটির বাইরেও বহু মানুষ থাকে, তারা কোনোদিনই মেনে নিতে পারেননি, পারবেন না। আরেকটা কথা আমার খুব পরিষ্কার করে বলা দরকার, এটাকে রুখে দেওয়ার ক্ষমতা কাকে বিশ্বাস করব, কোন রাজনৈতিক দলকে বিশ্বাস করব? পুরোপুরি তো বিশ্বাস করতে পারছি না। একমাত্র আমাদের গোটা ভারতবর্ষের দিকে যদি তাকায়, একমাত্র এটাকে প্রতিরোধ করার ক্ষমতা, একমাত্র চ্যালেঞ্জ, এই হিন্দুত্বের পেন্টাগনকে চ্যালেঞ্জ করার একমাত্র ক্ষমতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা দেখছি, সেটা বেশ কয়েক বছর ধরে দেখছি, বারবার দেখছি, ভোটে তার প্রমাণ পাচ্ছি। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা বিরাট লড়াই তিনি লড়ছেন। আমি জানি এই কথার পরে এই আপনারা যখন এটা টাঙিয়ে দেবেন, এটা রাখবেন, এটা যখন টাঙিয়ে দেবেন, তখন এর নিচে আমাকে যত রকমের 4 লেটার ওয়ার্ডস আছে তার সমস্ত বর্ষিত হবে, এটা জেনেই আমি এই কথাটা বলছি। মার্ক্সবাদ কি এখনো সেরা বিকল্প? দেখুন, আমি কার্ল মার্ক্সের ভক্ত। কার্ল মার্ক্সকে নিয়ে আমি আমার জীবনে বহু কবিতায়, বহুভাবে, বহু প্রসঙ্গে এসেছে, এখনও আসে, ভবিষ্যতেও আসবে। সিপিএমের ব্যাপারটা তা নয়। মার্ক্স আর সিপিএম আমরা এখানে ভুল করে ব্র্যাকেটে ফেলি। কার্ল মার্ক্স একজন ফিলসফার, একজন অর্থনীতিবিদ এবং একজন ভিশনারি। তিনি কল্পনা করেছিলেন এই সমাজটা পাল্টাক, তিনি কল্পনা করেছিলেন একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থা, তিনি কল্পনা করেছিলেন যে সাধারণ মানুষ, প্রোলেটারিয়েট বলতে যারা বুঝি, তাদের উত্থান, তারা উঠে আসবে,
তারা তাদের ইকুয়াল রাইটস পাবে। এ তো এলো না পৃথিবীতে। উনি তো এত ভালো স্বপ্ন দেখেছিলেন, আমার তো সেই স্বপ্ন দেখতে ইচ্ছে করে। কালকেও আমি যে কবিতা লিখেছি এই স্বপ্নের কথাই আমি বলেছি। সুতরাং আমার মনে হয় কার্ল মার্কসের মতো একজন দার্শনিক, একজন তাত্ত্বিক, একজন এত বড় একজন অর্থনীতিবিদ, তাকে আমার কুর্নিশ, তাকে আমার প্রণাম। সুতরাং আমি তাকে এই আমাদের এখানকার কিছু ভুয়ো বামপন্থীদের থেকে আলাদা করতে চায়। তিনি কিন্তু শুধুমাত্র বামপন্থীদের নন। সারা পৃথিবীতে আমার বহু কবির সঙ্গে দেখা হয়, জার্মানিতে কিংবা ফ্রান্সে, ইটালিতেও হয়েছে সম্প্রতি, ল্যাটিন আমেরিকার কবিদের সঙ্গে দেখা হয়। তারা বহুজন বামপন্থী ছিলেন, তারা কিন্তু তাদের স্থানীয় যে পার্টি, সেই পার্টি থেকে তারা বিযুক্ত হয়েছেন, তারা সরে এসেছেন, তারা ছেড়ে দিয়েছেন। এরকম পৃথিবীতে বহু বিখ্যাত লেখক রয়েছেন, নোবেল লরিয়েট রয়েছেন, যারা এক সময় পার্টির সঙ্গে কানেক্টেড ছিলেন, ভবিষ্যতে ছেড়ে দিয়েছেন, পরিত্যাগ করেছেন। আমাদের এখানেও তাই। এত বড় কবি সুভাষ মুখোপাধ্যায় শেষ জীবন তিনি সম্পূর্ণভাবে পার্টি থেকে সরে এসেছিলেন। সুতরাং কেন ফ্রাস্ট্রেটেড হয়ে, যে কার্ল মার্কস যেটা ভেবেছিলেন তোমরা সেটা করোনি, এই হতাশার জন্যই তারা কবিরা, লেখকরা বারবার স্বপ্ন দেখতে চেয়েছেন। তাদেরকে স্বপ্ন দেখতে দেওয়া হয়নি, তাদের স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে, তাদের স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আবারও তারা স্বপ্ন দেখবেন। স্বপ্ন কবিরাই দেখাতে পারেন, স্বপ্ন না দেখালে এই পৃথিবীটা এখনও সুন্দর আছে, এত সুন্দর থাকতো না। যদি আপনার সহধর্মিণী, সহযাত্রী, তিনি যদি আজকে থাকতেন, তাহলে এই যে এত তীর আপনার দিকে ধেয়ে এসছে, আপনি একভাবে দেখেছেন, আপনার কি মনে হয় তিনি কিভাবে এটাকে দেখতেন? খুব অভ্যেস হয়ে যেত, আস্তে আস্তে তো অভ্যেস হয়ে যায় সবার। আমারও প্রথম দিকে কোনো অভ্যেস ছিল না। এখন যদি আমার দিকে কোনো তীর ধেয়ে আসে, অবধারিতভাবে এটার পরেও আসবে, তো সেগুলো কি হয়, একটা সুবিধা হয় এখন আমার। যত গালাগাল দেয় রাজনৈতিক দলের নেতৃত্বের পরিচালনায়, যে সমস্ত কি বলবো আইটি সেল কিংবা এইসব আছে, তারা যে সমস্ত অর্গানাইজড হয়েছে গালাগাল দেয়, একজন দিলে একই ভাষায় আরও 10 জন দেয় একই ভাষায়, এমনকি ভুল বানান থাকলে ভুল বানানটাও রিপিট করায়। এই তো চলে আসছে, এগুলো দেখে বুঝতে পারি কোনটা অর্গানাইজড। সুতরাং এটা হবেই, এটা চলবেই। এটা নিয়ে আমি চিন্তা করি না। এটা যত হবে তত ভালো, তত আমার বই বিক্রি বাড়ে। যে তীরের ফলার কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে তীরের ফলার কথা জানার জন্যে কবির মুখোমুখি হয়েছিলাম, সেই তীরের ফলার বিষয়ে তিনি কি ভাবছেন সেটা আপনারা সকলেই শুনলেন তার নিজের মুখে। তিনি সরাসরি জানিয়েও দিলেন যে এই ইন্টারভিউয়ের পরেও হয়তো সেই তীরের ফলা আবার ধেয়ে আসবে তার দিকে। অতএব আমরা বুঝলাম সুবোধ আছেন সুবোধেই। ক্যামেরায় দেবস্মিতা দাসের সঙ্গে অনুষ্টুপ রায় বর্মন, জি 24 ঘন্টা ডিজিটাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।